কিছু অনুভূতি এমন হয় যেগুলো হৃদয়ের ভেতরেই থেকে যায়, কিন্তু কখনো কথায় প্রকাশ পায় না। আর এভাবেই জীবন কেটে যায়, না কিছু বলা হয়, না কিছু শোনা হয়। কিন্তু যদি তোমার জীবনে এমন একটা সুযোগ আসে মাত্র একদিনের জন্য তোমার পছন্দের কারো সাথে থাকার, যাকে তুমি বছরের পর বছর দূর থেকেই দেখে এসেছো, তাহলে তুমি কি করবে? তুমি কি তাকে বলতে পারবে সেই সব কথা যেগুলো এতদিন ধরে তোমার মনে লুকিয়েছিল? তুমি কি সেই দিনটাকে তোমার জীবনের সবচেয়ে সুন্দর দিন বানাতে পারবে, নাকি ভয়, দ্বিধা আর সময় আবারও সবকিছু তোমার কাছ থেকে কেড়ে নেবে? কারণ কিছু গল্প শেষ করতে পুরো জীবন লাগে না, বরং একটা দিনই যথেষ্ট। বন্ধুরা, আজ আমরা এক দিন মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো চলুন ডুব দেই আজকের রহস্যের অন্তরালে। গল্পের শুরু হয় দীনেশ শ্রীবাস্তব নামের একটি ছেলেকে দিয়ে, যে একটি আইটি কোম্পানিতে কাজ করে। দীনেশ খুবই সাধারণ, সিম্পল টাইপের ছেলে। তার কোনো বন্ধু নেই, আর সে নিজেকে ইনভিজিবল ম্যান বলে ডাকে। তার বিশ্বাস কেউ তাকে ঠিকমতো খেয়ালই করে না, এমনকি এটাকেই সে নিজের সুপার পাওয়ার মনে করে। তার ধারণা কেউ যদি তাকে দেখেও ফেলে 2 মিনিটের মধ্যেই তাকে ভুলে যাবে। কোম্পানির সিকিউরিটি গার্ডরাও প্রায় তাকে চেক করে, কারণ তারা ভুলে যায় যে দীনেশ এই কোম্পানিতেই কাজ করে। দীনেশ তার জীবন নিয়ে তেমন অসন্তুষ্ট নয়। সে নিজের এই স্বভাবটা মেনে নিয়েছে। এখন যেন কোনো অলৌকিক ঘটনাই দরকার, যাতে সে এই অবস্থা থেকে বেরিয়ে আসতে পারে। তবে এখানে একটা ব্যাপার আমরা জানতে পারি যে দীনেশ যেমনই হোক না কেন, সে তার অফিসেরই একটি মেয়ে যার নাম মীরা তাকে খুব পছন্দ করে। শুরু থেকেই সে প্রতিদিন মীরাকে দূর থেকে দেখে, কিন্তু মজার বিষয় হলো মীরা কখনো তাকে খেয়ালই করেনি। মীরাকে দেখলেই দীনেশের মুখে হাসি ফুটে ওঠে। সে ভীষণ খুশি হয়ে যায়, যেন মীরা তার খুব কাছের কেউ। দীনেশ কখনো মীরার সাথে কথা বলার চেষ্টা করেনি, কারণ তার মনে হয় মীরা এমন কাউকে ডিজার্ভ করে যার পার্সোনালিটি ভালো, তার মতো বোরিং কাউকে নয়। তাই একটা গরিব বাচ্চা যেমন খেলনার দোকান দেখে কিন্তু জানে সে খেলনা কিনতে পারবে না, দীনেশও ঠিক তেমনভাবেই মীরাকে দেখে। সে জানে মীরাও কখনো তার হবে না, তাই শুধু তাকিয়েই সে খুশি থাকে। একদিন দীনেশ চুপচাপ বসে মীরার কথা ভাবছিল। হঠাৎ মীরা নিজেই তার কাছে এসে দাঁড়ায় এবং বলে তার প্রিন্টার কাজ করছে না, সে কি একটু সাহায্য করতে পারবে? এটা শুনে দীনেশ তো অবাক। সে বিশ্বাসই করতে পারছিল না যে মীরা তার সামনে দাঁড়িয়ে তার সাথে কথা বলছে। কয়েক সেকেন্ড লেগেছিল তার এই বিষয়টা বুঝতে। দীনেশ প্রিন্টার ঠিক করতে শুরু করে আর তারা কথা বলতে থাকে। তখন দীনেশ মীরার ডেস্কে স্নোমি ডল দেখে চিনে ফেলে। এটা শুনে মীরা অবাক হয়ে যায়, কারণ সে বলে এই ডল সম্পর্কে শুধু তার বাবা জানতেন, আর এখন দীনেশ দ্বিতীয় মানুষ যে এটাকে চিনেছে। মীরা জানায় তার বাবা মার্চেন্ট নেভিতে কাজ করতেন, তাই প্রায়ই জাপান যেতেন এবং তার জন্য সেখান থেকে নানা জিনিস নিয়ে আসতেন। জাপান নিয়ে এত গল্প শুনেছে যে তার খুব ইচ্ছা সেখানে যাওয়ার। সুযোগ পেলে সে সবার আগে জাপানেই যাবে। মীরা আরও বলে তার স্নোমি ডলের সেট প্রায় সম্পূর্ণ, শুধু একটা ডল বাকি। যদি সেটাও পেয়ে যায় তাহলে সেটটা পুরোপুরি কমপ্লিট হবে। মীরা জাপানে কোথায় কোথায় ঘুরতে যাবে তার একটা বড় লিস্টও বানিয়ে রেখেছে। এভাবে প্রিন্টার ঠিক করার সময় মীরা দীনেশের সাথে অনেক কথা বলে ফেলে। দীনেশ তো অবাক, সে কখনো ভাবেনি মীরা তার সাথে এত কথা বলবে। এখন সে আর সময় নষ্ট করতে চায় না। সে মীরাকে বলতে চায় যে সে তাকে পছন্দ করে, কিন্তু তার মনে হয় এত তাড়াহুড়া করা ঠিক হবে না। তাই সে ঠিক করে আগে কফির জন্য প্রপোজ করবে। দীনেশ মীরার কাছে যাওয়ার জন্য এগিয়ে যায়, কিন্তু ঠিক তখনই আরেকজন তাকে ডেকে বলে তার কম্পিউটারের সমস্যা হয়েছে। তখন আর দীনেশ বাধ্য হয়ে সেদিকেই চলে যায়। আর তখনই সে জানতে পারে আসলে মীরা এই কোম্পানির বস কুনালকে ভালোবাসে, আর কুনালও মীরাকে ভালোবাসে। যদিও কুনালের আগে থেকেই বিয়ে হয়ে গেছে, তবুও সে মীরাকে বলেছিল যে খুব শিগগিরই তার ডিভোর্স হয়ে যাবে, আর তারপর সেই মীরাকেই বিয়ে করবে। কিন্তু তার আগে সে মীরার সাথে অনেক সময় কাটাতে চায়। কুনাল মীরাকে এটাও বলে যে তার স্ত্রী ঋতু তাকে একদমই বোঝে না এবং তাদের সম্পর্ক ভালো নয়। এরপর আমরা দেখি কুনাল অফিসের সব কর্মচারীদের ডেকে জানায় যে এই বছর কোম্পানি খুব ভালো কাজ করেছে। আগে সে বলেছিল সবাই 3 দিনের জন্য গোয়া যাবে, কিন্তু এখন প্ল্যান বদলে তারা 5 দিনের জন্য জাপান যাচ্ছে। এটা শুনে সবাই খুব খুশি হয়ে যায়।
আসলে কুনাল এই সিদ্ধান্তটা নিয়েছিল শুধু মীরার জন্য, কারণ মীরার অনেক দিনের ইচ্ছা ছিল জাপান যাওয়ার। এভাবেই তারা সবাই জাপানে পৌঁছে যায়। জাপানে গিয়ে সবাই দারুণভাবে ঘুরতে এবং উপভোগ করতে থাকে। সময় নষ্ট করার সুযোগ নেই, কারণ তাদের হাতে মাত্র 5 দিন। এখানে আমরা দীনেশকে দেখি, সে চুপচাপ দাঁড়িয়ে শুধু মীরাকে দেখছে। একটা গ্রুপ ফটোও তোলা হয়, আর তাতেই বোঝা যায় দীনেশের কোনো বন্ধু নেই। সে এখানে শুধু মীরাকে দেখার জন্যই এসেছে। এরপর কুনাল মীরাকে বলে যে বাকি সবাই 3 দিনের পরই ফিরে যাবে, কিন্তু তারা দুজন আরও 2 দিন অতিরিক্ত থাকবে এবং ভালোভাবে সময় কাটাবে। তবে মীরা এতে রাজি হয় না। সে বলে যতক্ষণ না কুনালের ডিভোর্স হচ্ছে ততক্ষণ এভাবে একসাথে থাকা ঠিক না। কুনাল তখন বলে, আমি তোমার সব স্বপ্ন পূরণ করতে চাই, তুমি যেসব জায়গার কথা বলেছিলে সেগুলো সব ঘুরিয়ে দেখাতে চাই। এটা শুনে মীরা খুশি হয়ে যায়। অন্যদিকে দীনেশ সব কিছু দেখছিল। তার ঈর্ষা হচ্ছিল না, বরং একটু আফসোস হচ্ছিল, যদি অন্তত একদিনের জন্য মীরা তার হতো। ঠিক তখনই সেখানে একটি ম্যাজিক বেল দেখা যায়, যার সম্পর্কে বলা হয় একজন সৎ এবং পরিষ্কার মনের মানুষ যদি এর সামনে দাঁড়িয়ে কিছু চায়, তার ইচ্ছা সত্যি সত্যি পূরণ হয়। দীনেশ এসব বিশ্বাস করত না, তবু সে মনে মনে বলে, সারা জীবনের জন্য না হোক, অন্তত একদিনের জন্য কি মীরা তার হতে পারে? সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎ করেই গল্পে বড় মোড় আসে। জানা যায় কুনাল আসলে মীরাকে ঠকাচ্ছে, কারণ তার স্ত্রী ঋতুও জাপানে এসে গেছে, আর কুনাল কখনোই তাকে ডিভোর্সের কথা বলেনি। আরও জানা যায় ঋতু 4 মাসের গর্ভবতী। এটা শুনে মীরা সম্পূর্ণ ভেঙে পড়ে। সে বুঝতেই পারছিল না কুনাল তার সাথে কি করতে যাচ্ছিল। কুনাল হাতে নাতে ধরা পড়ে, আর মীরার হৃদয় পুরোপুরি ভেঙে যায়। এই সব কিছু দীনেশ নিজের চোখে দেখছিল। এমনকি অফিসের প্রায় সবাই কুনাল আর মীরার সম্পর্কের কথা জানত। তাই এই ঘটনার পর মীরা আর কারোর সামনে যেতে চায় না। 3 দিন শেষে সবাই ফিরে যেতে শুরু করে, কিন্তু মীরা যায় না। দীনেশ যখন দেখে মীরার অবস্থা খুব খারাপ আর তার দেখভাল করার মতো কেউ নেই, তখন সে সিদ্ধান্ত নেয় সেও এখানেই থাকবে। সে মীরার কাছাকাছি থাকবে, যদিও সামনে যাবে না, দূর থেকে খেয়াল রাখবে। যখনই কিছু খারাপ হবে তখনই সে পাশে দাঁড়াবে। দীনেশ বুঝতে পারে মীরা সত্যিই খুব খারাপ অবস্থায় আছে। এক রাতে মীরা অনেক বেশি মদ খেয়ে ফেলে। সে একদমই নিজের হুঁশে ছিল না। বাইরে বেরিয়ে সে প্রায় গাড়ির সামনে চলে যাচ্ছিল। দীনেশ সেটা দেখে তাড়াতাড়ি তার কাছে ছুটে যায়, কিন্তু ততক্ষণে মীরা জঙ্গলের দিকে চলে গিয়েছিল। চারপাশে তুষার পড়ছিল, কিছুই ঠিকমতো দেখা যাচ্ছিল না। দীনেশ অনেক মানুষের কাছে সাহায্য চায়, আর শেষমেশ মীরাকে খুঁজে পায়। মীরা তখন নেশাগ্রস্ত, কিছুই মনে নেই, আর তুষারের মধ্যে ঘেরা অবস্থায় অচেতন হয়ে পড়েছিল। তখন দীনেশ তাকে হাসপাতালে নিয়ে যায়। পরের দিন সকালে মীরা যখন জ্ঞান ফিরে পায়, তখন তার কিছুই মনে ছিল না। সে কোথায় আছে তাও না। তাকে বলা হয় সে জাপানে আছে। তবে মীরার স্মৃতিশক্তি পুরোপুরি যায়নি। সে নিজের নাম মনে করতে পারে, তার বাবার নাম জানে, তিনি কি করতেন সেটাও মনে আছে, এমনকি সে কোথায় থাকে এই সব কিছুই তার মনে আছে। তবে মীরার সাম্প্রতিক কিছুই মনে নেই। এটা দেখে ডাক্তার কিছু পরীক্ষা নিরীক্ষা করেন, আর দীনেশও তখন সেখানে উপস্থিত ছিল। সেই পুরো রাতটাই মীরার পাশে ছিল। সব চেকআপের পর ডাক্তার দীনেশকে জানায় মীরার আসলে TGA হয়েছে, মানে ট্রান্সিয়েন্ট গ্লোবাল অ্যামনেশিয়া। এর ফলে তার শর্ট টার্ম মেমোরি লস হয়েছে। এর মানে এই না যে মীরা সবকিছু ভুলে যাবে, বরং সাময়িকভাবে সাম্প্রতিক স্মৃতি হারিয়ে গেছে। এই রোগ খুবই বিরল, লাখে একজনের হয়, আর সাধারণত মানসিক চাপ বা ডিপ্রেশনের কারণে হয়। তবে চিন্তার কিছু নেই, এটা সাধারণত স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। ডাক্তার দীনেশকে বলে মীরা গত 2 বছরের কিছুই মনে করতে পারছে না, মানে 2024 সালের আগের সবকিছু তার মনে আছে, কিন্তু এর পরের কিছুই নয়। আর আজকের দিনটা খুবই গুরুত্বপূর্ণ। আজ যা কিছু হবে কাল সে কিছুই মনে রাখবে না, কিন্তু কাল আবার তার পুরনো সব স্মৃতি ফিরে আসবে, শুধু আজকের দিনটা বাদ দিয়ে। রাতে ঘুমানোর পর আজকের কোনো কিছুই তার মনে থাকবে না। এরপর ডাক্তার বলে মীরাকে ঝেড়ে দেওয়া হবে, কারণ তার বিশেষ বিশ্রামের দরকার নেই। এখানেই দীনেশ একটা মিথ্যা বলে ফেলে। সে মীরাকে জানায় তার নাম কুনাল, আর সে নাকি মীরার বয়ফ্রেন্ড। কিন্তু মীরাই এটা সহজে মানতে পারছিল না, কারণ তার গত 2 বছরের কোনো স্মৃতিই নেই। তাহলে সে কিভাবে কারো সাথে সম্পর্ক করবে? তার মোবাইলও নষ্ট হয়ে গেছে, কারণ তাতে তুষার ঢুকে পড়েছিল। ফলে সে যাচাই করার মতো কিছুই পাচ্ছিল না। তাই মীরার মনে সন্দেহ ছিল। সে কিছু প্রশ্ন করতে থাকে।
দীনেশ বলে তারা দুজন একই কোম্পানিতে কাজ করে এবং কোম্পানির পক্ষ থেকেই সবাই জাপানে এসেছে। সে গ্রুপ ছবিটাও দেখায়। তখন মীরা জিজ্ঞাসা করে ছবিতে তারা এত দূরে দাঁড়িয়ে কেন? দীনেশ বলে তাদের সম্পর্কটা কেউ জানে না আর তারা নিজেরাও প্রকাশ করতে চায় না, তাই তারা দূরে দাঁড়িয়েছিল। এরপর মীরা দীনেশের ফোন নিয়ে বাড়িতে কল করে। তার মা ফোন ধরেন এবং বলেন তুই তো অনেকদিন কোনো যোগাযোগ করিসনি। তুই বলেছিলি তুই একটা ছেলের সাথে পরিচয় করাবি যাকে তুই ভালোবাসিস এবং খুব তাড়াতাড়ি বিয়েও করতে চাস, কিন্তু সেই ছেলেটাকে আমরা তো কিছুই জানি না। এই কথা শুনে মীরার মনে হতে থাকে হয়তো দীনেশ সত্যিই ঠিক বলছে, কিন্তু তবু তার ভেতরে অস্বস্তি ছিল, কারণ সে কাউকেই ঠিকমতো চেনে না আর তার মনে কোনো অনুভূতিও নেই। তখন দীনেশ বলে তাহলে তারা একদিনের জন্য ব্রেকআপ করে নিতে পারে। আজ তারা শুধু বন্ধু হিসেবে থাকবে আর বন্ধু হিসেবেই ঘুরবে। এই আইডিয়াটা মীরার খুব ভালো লাগে, কারণ কিছু না মনে থাকলেও বন্ধু হিসেবে তোর সময় কাটানোই যায়। এরপর মীরা জানতে চায় তাদের পরিচয় হলো কিভাবে। দীনেশ বলে তারা অফিসেই পরিচিত হয়েছিল। মীরার প্রথম দিন থেকেই সে তাকে লক্ষ্য করছিল। প্রথম দিনেই সে মীরাকে পছন্দ করে ফেলে এবং তাকে বুঝতে এবং চিনতে চেয়েছিল। দীনেশ আরও বলে অফিসের সবাই অলরেডি চলে গেছে, শুধু তারা দুজনেই এখানে আছে। সে এটাও জানায় আজ নাকি দীনেশের জন্মদিন, আর সেই লিস্টটাও দেখায় যেখানে মীরা জাপানে কোথায় কোথায় ঘুরতে চেয়েছিল তা লেখা আছে। লিস্টটা বেশ বড়, আর মীরার মনে হয় সম্ভবত জন্মদিন উপলক্ষে দীনেশ তাকে এইসব জায়গায় নিয়ে যাবে। এই অল্প সময় মীরা বুঝতে পারে দীনেশ খারাপ মানুষ না, বরং খুব ভালো। কয়েক ঘন্টা একসাথে কাটানোর পর মীরা দীনেশের জন্মদিন উদযাপন করে। সে তাকে কাপকেক দেয় এবং একটা উইশ করতে বলে, কিন্তু দীনেশ বলে তার ইচ্ছা তো আগেই পূরণ হয়ে গেছে। মীরা তখন বুঝে যায় দীনেশ সত্যি খুব ভালো মানুষ, আর ধীরে ধীরে সে তাকে বয়ফ্রেন্ড হিসেবেও মেনে নেয়, কারণ দীনেশ তাকে খুব যত্ন করে। মীরার কাছে দিনটা খুব সুন্দর লাগছিল, কিন্তু দীনেশ জানতো পরের দিন মীরা সব ভুলে যাবে, আর এটা ভেবে তার খুব কষ্ট হচ্ছিল। এরপর তারা মীরার লিস্ট পূরণ করতে বের হয়। তারা স্নো ফেস্টিভ্যালে যায়, সেখানে তারা অনেক আনন্দ করে। মীরার যত স্বপ্ন ছিল সব যেন একদিনেই সত্যি হয়ে যাচ্ছিল। লিস্টে থাকা প্রতিটা জায়গায় তারা ঘুরে বেড়ায়, আর দিনে সেই সব মুহূর্তের অনেক ভিডিও রেকর্ড করে রাখে। এখানে মীরার খুব ভালো লাগছিল দীনেশের সাথে সময় কাটাতে। সে দীনেশকে বলে সে চায় এই দিনটা যেন কখনো শেষ না হয়, কারণ তার মতো বয়ফ্রেন্ড খুব কমই পাওয়া যায়। ধীরে ধীরে তাদের মধ্যে কাছাকাছি ভাব তৈরি হতে থাকে, আর একসময় মীরা দীনেশকে চুমু দিতে এগিয়ে যায়, কিন্তু তখনই দীনেশ তাকে থামিয়ে দেয় এবং সব সত্য কথা বলে ফেলে। সে জানায় আমার নাম কুণাল নয়, আমার আসল নাম দীনেশ। তোমার বয়ফ্রেন্ড হলো কুণাল, আর আমি শুধু একই কোম্পানিতেই কাজ করি। কুণাল যখন তোমার মন ভেঙে দিয়েছিল তখন আমি তোমার পাশে ছিলাম। পুরো রাত হাসপাতালে ছিলাম। শুধু সকালে আমি একটা ভুল করেছিলাম, নিজেকে কুণাল বলে পরিচয় দিয়েছিলাম, কিন্তু এখন আমি আর এই মিথ্যা বলতে চাই না। এত বড় অন্যায় আমি আর করতে পারবো না। এই সব কথা শুনে মীরার কাছে সবকিছুই প্রতারণা মনে হয়। রাগে সে দীনেশকে জোরে একটা থাপ্পড় মারে এবং তাকে সেখান থেকে চলে যেতে বলে। এদিকে মীরার ফোনও ঠিক হয়ে যায়, তাই সে সঙ্গে সঙ্গে কুণালকে ফোন করে। কথা বলতে গিয়ে সে বুঝতে পারে তাদের ব্রেকআপ হয়ে গেছে এবং কুণালের স্ত্রী এখন তার সাথেই আছে। কিন্তু মীরার মনে অনেক প্রশ্ন, কিভাবে ব্রেকআপ হলো, কেন হলো, এই সব কিছু জানার জন্য তার একমাত্র ভরসা ছিল দীনেশ। তাই সে আবার দীনেশের কাছে ফিরে যায় এবং সব কিছু জানতে চায়। দীনেশ তখন পুরো ঘটনাটা খুলে বলে, তোমার বয়ফ্রেন্ডের নাম কুণাল, কুণালের বিয়ে হয়ে গেছে এবং সে ডিভোর্স নেবে শিগগিরই। কিন্তু এটা অনেক বড় ধোঁকা ছিল, কারণ সে তার ওয়াইফকে অনেক ভালোবাসে এবং তার স্ত্রী 4 মাসের গর্ভবতী। তোমার এখানে আরো 2 দিন বেশি থাকার কথা, আর জানি না কোথায় ঘুরতে যাওয়ার কথা ছিল তার সাথে। যখন তোমার মন ভেঙে যায় তখন তুমি অনেক মদ খেয়েছিলে আর নেশাগ্রস্ত অবস্থায় তুমি রাস্তায় বেরিয়ে পড়ো। তারপর জঙ্গলে চলে গিয়েছিলে, যেখানে তোমার অবস্থা খুব খারাপ হয়ে যায়। তখন আমি তোমাকে খুঁজে বের করে হাসপাতালে নিয়ে যাই। পরদিন তোমার এই অসুখের কথা জানতে পারি, কিন্তু আমি কোনো সুযোগ নেইনি, কারণ ডাক্তার বলেছিল মীরাকে স্ট্রেস থেকে দূরে রাখতে হবে। তাই আমি একটা নতুন গল্প বানিয়েছিলাম যাতে তুমি আবার কুণালের কথা ভেবে ভেঙে না পড়ো। মীরা তখন বুঝতে পারে দীনেশ তো সত্যিই তার কোনো ক্ষতি করেনি, বরং তাকে বাঁচিয়েছে। তাদের এই একদিনের স্মৃতি খুবই সুন্দর, যদিও সে জানে পরের দিন সে সব ভুলে যাবে। তখন মীরা দীনেশকে বলে, আগামীকাল যখন আমি সব ভুলে যাব তখন কি তুমি আবার আমার কাছে আসবে এবং সব বলবে? কিন্তু দীনেশ বলে, না, আমি বলবো না, কারণ তুমি হয়তো বিশ্বাসই করবে না যে আমি তোমার বয়ফ্রেন্ড ছিলাম।
আমার মতো মানুষ কারো ভালো বন্ধু হওয়ার যোগ্য নয়, লাইফ পার্টনার তো অনেক দূরের কথা। তখন মীরা বলে, আমি এটা হতে দেব না, আমি তোমার সাথে থাকতে চাই। তাই সে একটা ভিডিও রেকর্ড করে যেখানে সে নিজের ভবিষ্যৎ নিজেকে সব বলে দেয়। তার নাম মীরা, তার সাথে একটা দুর্ঘটনা হয়েছে, আর এই ছেলেটি দীনেশ তার খুব যত্ন নিয়েছে, তাই তার সাথেই থাকা উচিত, কারণ সে খুব ভালো মানুষ এবং অনেকদিন ধরে তাকে ভালোবাসে। ভিডিওতে সে বলে পরের দিন ঘুম থেকে উঠে প্রথমেই যেন দীনেশকে ফোন করা হয়। রাতে মীরা ঘুমিয়ে পড়ার পর দীনেশের মাথায় অনেক চিন্তা ঘুরতে থাকে। সে অনেক কিছু ভাবতে থাকে, নানা ধরনের কল্পনা আসে। শেষে সে মীরার ফোন নিয়ে সেই ভিডিওটা ডিলিট করে দেয় এবং চুপচাপ সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে মীরা ঘুম থেকে উঠে অনেক প্রশ্ন নিয়ে জেগে ওঠে। সেখানে কিভাবে এলো তার এখন সব পুরনো কথা মনে আছে, কুণালের সাথে ব্রেকআপ পর্যন্ত। কিন্তু গতকালের কিছুই তার মনে নেই। তার মনে আছে 11ই ফেব্রুয়ারির ঘটনা, কিন্তু 12ই ফেব্রুয়ারির কিছুই নয়। আর এখন 13ই ফেব্রুয়ারি, যেদিন তার বাড়ি ফেরার কথা। কিন্তু মীরার মন খুব খারাপ থাকে, কুণালের জন্য নয়, বরং অন্য একটা অজানা অনুভূতির জন্য। তার মনে হচ্ছিল যেন সে এখানে কাউকে ফেলে রেখে যাচ্ছে। এরপর ভারতে ফিরে অফিসে গিয়ে সে সবার আগে চাকরি থেকে রিজাইন দেয় এবং কুণালকে বলে এখন থেকে যেন আর কখনো তার সাথে যোগাযোগ করার চেষ্টা না করে। আর ব্যাকগ্রাউন্ডে আমরা দীনেশকেও দেখতে পাই, চুপচাপ সবকিছু সে দেখছে। যেভাবে মীরা কোম্পানি ছেড়ে দেয়, ঠিক সেভাবেই দীনেশও চাকরি ছেড়ে দেয়। তবে সে এই কথা মীরাকে জানায়নি। তার অবস্থাও খুব খারাপ, কারণ মীরা এখন তাকে চিনেই না, অথচ সেই একদিন তার জীবনের সবচেয়ে স্মরণীয় দিন হয়ে থাকবে। অন্যদিকে মীরাকে দেখা যায় তার এক সহকর্মীর সাথে বসে থাকতে। সে বলে কুণালের সাথে ব্রেকআপ হওয়ার জন্য তার কোনো দুঃখ নেই, কিন্তু সেই একদিন 12ই ফেব্রুয়ারির দিনটা নিয়ে তার ভীষণ অস্বস্তি। সে জানেই না সেদিন সে কোথায় ছিল, অথচ কিছু একটা গুরুত্বপূর্ণ ঘটেছিল বলে তার মনে হচ্ছে। সে জাপানে যাওয়ার লিস্টটা দেখে, যেখানে সব জায়গাতেই টিক দেওয়া আছে। মোবাইল ভিডিও দেখে বুঝতে পারে সে সব জায়গায় ঘুরেছে, এমনকি সে স্নোমি ডলটাও সে পেয়ে গেছে। এক ভিডিওতে সে একটা ছেলেকেও দেখতে পায় যে তার সাথে ছিল, কিন্তু পুরোটা স্পষ্ট নয়। তখন তার মনে প্রশ্ন জাগে, এই ছেলেটাকে যার সাথে সে সেই দিনটা কাটিয়েছে। এরপর জাপানে সে ডাক্তার মিরাজকে ফোন করে, যিনি তার চিকিৎসা করেছিলেন। ডাক্তার তাকে টিজিএ সম্পর্কে সব বোঝায়। একদিনের জন্য তার স্মৃতি হারিয়ে গিয়েছিল। ডাক্তার এটাও বলে তার সাথে একজন ছেলে ছিল, লম্বা চশমা পরা, যে তার খুব যত্ন নিয়েছিল। কিন্তু মীরা এমন কাউকে চেনে না, তাই সেই ছেলেটা তার কাছে এক রহস্য হয়েই থাকে। তবে এখন সে বুঝতে পারে এই অজানা মানুষটার কারণেই সে ভেতরে ভেতরে কষ্ট পাচ্ছে, যেন কাউকে পেছনে ফেলে এসেছে। অন্যদিকে দীনেশ নিজেকে ঘরে বন্দি করে ফেলে, চাকরিও ছেড়ে দেয়। তার মা এসে তাকে দেখে আর দীনেশ কাঁদতে কাঁদতে সব সত্য বলে দেয়। তার মা জিজ্ঞাসা করে সে কেন ভিডিওটা ডিলিট করলো। দীনেশ তখন বলে অনেক ভেবেই সে এই সিদ্ধান্ত নিয়েছে। সে চাইলে পরের দিনই মীরাকে ভিডিওটা দেখাতে পারত, কিন্তু মীরার চোখে তখন আর সেই অনুভূতিটা থাকতো না, যেটা সেই একদিনে ছিল। তাই সে দেখায়নি। সে মনে করে তার মতো সাধারণ একজনকে মীরা কখনোই পছন্দ করবে না। তখন তার মা তাকে বোঝায়, যদি একদিনেই সেই মীরার মন জয় করতে পারে, তাহলে পুরো জীবন তো তার সামনে পড়ে আছে। সে নিজেকে অকারণেই ছোট করে দেখছে। এই কথাগুলো দীনেশকে নতুন করে সাহস দেয়। সে ভাবে যদি একদিনেই সম্ভব হয়, তাহলে তো আবারও চেষ্টা করা যায়। যদিও সে সেই দিনের কথা বলবে না, তবুও সে মীরার কাছে যাবে। পরের দিন দীনেশ মীরার কাছে যায় এবং বলে সে তাকে চেনে আর মীরাও তাকে চেনে। তারা একই অফিসে কাজ করত আর সে একবার মীরার প্রিন্টার ঠিক করেছিল। কিছু কিছু বিষয় মীরার মনে পড়তে শুরু করে। দীনেশ এবার সাহস করে বলে সে মীরাকে পছন্দ করে এবং প্রথম দিন থেকেই। তারপর সে মীরাকে কফিতে নিয়ে যাওয়ার প্রস্তাব দেয়। মীরা কিছুক্ষণ তাকিয়ে থেকে হ্যাঁ বলে এবং বলে কাল দেখা হবে। মীরার বন্ধু তখন তাকে সাবধান করে, অচেনা কাউকে সুযোগ দেওয়া ঠিক নয়। কিন্তু মীরা বলে এই ছেলেটা তার কাছে অচেনা মনে হচ্ছে না, বরং খুব কাছের মনে হচ্ছে, তাই সে তার সাথে দেখা করবে। পরের দিন তারা দেখা করে। মীরা দীনেশকে জিজ্ঞাসা করে তুমি কি জাপানে গিয়েছিলে? দীনেশ হ্যাঁ বলে। তারপর সে জিজ্ঞাসা করে তোমার কি আরেকটা চশমা আছে যেটা জাপানে ভেঙে গিয়েছিল? দীনেশ আবারও হ্যাঁ বলে। তখন ডাক্তার যে বর্ণনা দিয়েছিল সব মিলতে শুরু করে। লম্বা ছেলে, চশমা পরা, ভাঙা চশমা। এরপর মীরা নিজের পকেট থেকে স্নোমি ডলটা বের করে তার সামনে রাখে এবং বলে 12 তারিখে তুমি আমার সাথে ছিলে। সে প্রশ্ন করে তুমি কেন আমাকে সব বলনি, কেন আমার কাছে আসোনি? দীনেশ বলে এর পেছনে একটা বড় গল্প আছে,
তারপর সে মীরার ফোন নিয়ে রিসাইকেল বিন থেকে সেই ভিডিওটা বের করে দেখায়। ভিডিওতে মীরা নিজের মুখেই দীনেশের প্রশংসা করছিল, বলেছিল সে খুব ভালো মানুষ, তার অনেক যত্ন নিয়েছে আর ভবিষ্যতে তাকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়া উচিত। এই ভিডিও দেখে মীরা ভীষণ খুশি হয়ে যায়, কারণ তার সব সময় মনে হতো কিছু একটা সে হারিয়ে ফেলেছে। এখন সে বুঝতে পারে সেই একদিনে খুব সুন্দর কিছু ঘটেছিল। এরপর শেষ পর্যন্ত মীরা আর দীনেশ এক হয়ে যায় আর দুজনেই খুব খুশি হয়, কারণ কখনো কখনো একটা দিনই একটি ভালোবাসার গল্পের জন্য যথেষ্ট। আর মন থেকে কিছু চাইলে সেটা একদিন না একদিন সত্যি হবেই। সত্যিকারের জন্য কাউকে ভালোবেসে থাকলে একটা সুযোগই যথেষ্ট। এইভাবেই একদিন মুভির গল্প শেষ হয়। তো বন্ধুরা, আশা করি মুভির গল্পটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার এক্সপ্লেনেশন আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, কারণ আমরাই একমাত্র এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসি। ধন্যবাদ।